পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের যোগ সাজশ। থানা থেকে লুটের অস্ত্র তাদের হাতে, বলছে পুলিশ। কৌশলে অভিযানের পরিকল্পনা। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী উত্তাপ। রাকসুতে প্রচারণায় ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের, খতিয়ে দেখছে কমিশন। তিস্তার পানি নামলেও দুর্ভোগের 4 জেলার বাসিন্দা। ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। কুড়িগ্রামে ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। ক্রসিংয়ে থামার সংকেত অমান্য করেই সামনে এগোয় ট্রেন। লাইনচ্যুত হয় 3 বগি। চালকের ভুলে 2.5 ঘন্টা বন্ধ থাকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। তদন্তে কমিটি গঠন। এবং ট্রাম্পের শুল্ক নীতিতে মার্কিন বাজারে মন্দার ঢেউ। দেশের তৈরি পোশাক খাতে 2 মাস ধরে কমছে রপ্তানি। কম দামে পণ্যের অর্ডার নিতে ক্রেতাদের চাপ, বিপাকে ব্যবসায়ীরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে। তাদের কাছে থানা থেকে লুট হওয়া অস্ত্রও রয়েছে বলে তথ্য পুলিশের। পাহাড়ের জনপদ হওয়ায় যেখানে গিয়ে বারবার অতর্কিত হামলার শিকার হয় প্রশাসন ও সাংবাদিকরাও। পুলিশ বলছে বল প্রয়োগে নয়, কৌশলে চালানো হবে অভিযান। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত, শফিকুল আলমের রিপোর্টে। দখলদার ও সন্ত্রাসীদের সাম্রাজ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর দুর্গম এ পাহাড়ের সরকারি খাস জায়গা দখল করে গড়ে তুলেছে দেশের ভেতর আরেকটি দেশ। অভিযানে গিয়ে বারবার অতর্কিত হামলার শিকার হয়েছে প্রশাসনও। সর্বশেষ সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন টেলিভিশনের 2 সংবাদকর্মী। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উঠে এসেছে এমন তথ্য। পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের সঙ্গে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের যোগসাজশ রয়েছে। আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যে শান্তি বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী যে গড়ে উঠেছে, ইদানিং চট্টগ্রামের সন্ত্রাসীদের সাথে এই সকল বাহিনীর একটা যোগসূত্র তৈরি হয়েছে। এই যোগসূত্রটা আমাদের জন্য প্রকারান্তে আরো ভয়ঙ্কর। সর্বোচ্চ পরিমাণে এই ঘটনাটাকে যেভাবে নিবারণ করা সম্ভব, সেই ক্ষেত্রে আমার দিক থেকে কোনো আন্তরিকতার কমতি থাকবে না। 3000 একরের এই পাহাড়ি জনপদে রয়েছে 12টির বেশি সমাজ। ত্রাসের রাজত্ব সৃষ্টি করে সেগুলো নিয়ন্ত্রণ করে নানা সন্ত্রাসী গোষ্ঠী। পুলিশ বলছে 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রও রয়েছে সেখানে। শক্তি প্রয়োগ নয়, কৌশলে অভিযান চালাবে পুলিশ। বিভিন্ন পয়েন্টে তাদের লোক থাকে এবং আমরা যখন অভিযানে ঢোকার পরে তারা নির্দিষ্ট যে এলাকাগুলি, এই এলাকাগুলি থেকে অন্য এলাকায় সরে যায়, যার কারণে অভিযান করাটা দুর্গম কিন্তু অসম্ভব আমরা মনে করি না। আমরা জেলা পুলিশ থেকে এই ব্যাপারে আমাদের যে তৎপরতা সেটা অব্যাহত রেখেছি। পাহাড়ের আধিপত্য নিয়ে গ্রুপগুলোর মধ্যে নানা সময় গোলাগুলি ও সংঘর্ষের ঘটনাও ঘটে। সর্বশেষ গত 4 অক্টোবর 2 গ্রুপের সংঘর্ষে গণপিটুনিতে 1 জন নিহত ও 14 জন আহত হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের প্রচারণা। ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগপত্র জমা দিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচন কমিশন বলছে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এদিকে নানান ঢঙের লিফলেট বিতরণ করার পাশাপাশি অনলাইনেও চলছে চাকসু নির্বাচনের গণসংযোগ। পোষ্যকোটা ইস্যুতে অস্থিরতার পর আবারও জমে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন। লিফলেট, হ্যান্ডবিল নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, আবাসিক হল সহ নানা সুযোগ সুবিধার প্রতিশ্রুতি তাদের। দুর্গাপূজার ছুটির পর 2 দিন আগে বিশ্ববিদ্যালয় খুললেও মঙ্গলবার সকাল থেকে মূলত প্রাণ চাঞ্চল্য ফিরেছে ক্যাম্পাসে। একাডেমিক ভবনগুলোর সামনে টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ ও আবাসিক হলগুলোতে গণসংযোগ করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগপত্র জমা দিয়েছে ছাত্র শিবির প্যানেল। তবে ছাত্রদলের প্রার্থীরা অভিযোগ অস্বীকার করেছেন। ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্রদলের পক্ষ থেকে। তো আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। এটা একটি মিথ্যা অভিযোগ। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল অর্থাৎ আবির জীবন এশা পরিষদ আমরা টাকা লেনদেনে বিশ্বাসী না,
আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেক। বিদ্যালয় প্রশাসনও প্রস্তুত আমাদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্যে। তো আমি আশা করছি যে 16 তারিখের যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। এদিকে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন, সুষ্ঠু পরিবেশ এবং রাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা। পোষ্যকোটা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তাদের হাতাহাতির ঘটনার সুরাহা না হওয়ায় ঘোষিত 16 অক্টোবর নির্বাচন হওয়া নিয়ে সংশয়ের কথা জানান তারা। শিক্ষার্থীদের মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে যে একটা নির্বাচন কমিশন 6 বার কিভাবে একটা পুনর্বিন্যস্ত তফসিল করে। প্রার্থীরা সহ ভোটারদের মধ্যেও একটা শঙ্কা আছে যে আবার আগের মতো ক্যাম্পাসে শাটডাউন হয় কিনা। চাকসু নির্বাচনের বাকি আর মাত্র 7 দিন। ভোটারদের কাছে পৌঁছাতে প্রার্থীরা অবলম্বন করছেন অভিনব সব কৌশল। প্রচারপত্রে ফুটে উঠেছে সৃজনশীলতার প্রতিচ্ছবি। চায়ের কাপ থেকে শুরু করে সংবাদপত্র, ডলার, টাকা, পুতুল, ফুল, মানচিত্র, রাইফেল, এমনকি দলিলের আদলেও তৈরি করেছেন প্রচারপত্র। আমি রাস্তাঘাটে চলতে গেলে অনেকে আমাকে AK-47 বলে ডাক দিচ্ছে। আমি খুব এনজয় করছি ব্যাপারটাকে। মূল যে পারপাসটা ওটা অবভিয়াস, সেটা হলো যাতে শিক্ষার্থীদের নজরে আসা যায়, ব্যালট নাম্বার তাদের কাছে পৌঁছানো যায়। শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করার পাশাপাশি অনলাইনেও চলছে প্রচারণা কার্যক্রম। আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জুলাই অভ্যুত্থানের রক্তের উপর ভিত্তি করে যারা উপদেষ্টা হয়েছেন, সেফ এক্সিটের কথা ভাবলে জনগণ তাদের ছাড়বে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম। দুপুরে নওগাঁয় সাংবাদিকদের একথা বলেন তিনি। কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এই দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না। এত বড় একটা দায়িত্বকে স্কিপ করে, এত রক্তের উপরে একটা অর্জনকে স্কিপ করে কেউ যদি সেফ এক্সিটের কথা ভাবে, এই সেফ এক্সিট সম্ভব না। আমার এই শহীদ মায়েরা তাদেরকে ছেড়ে দিবে না। তিস্তার পানি নামলেও দুর্ভোগ কাটেনি 4 জেলার বানভাসীদের। ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। কুড়িগ্রামে দুধকুমার, ধরুলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত শতাধিক পরিবার। আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। এক রাতেই কমে গেছে তিস্তা নদীর পানি, রেখে গেছে সীমাহীন দুর্ভোগ। কিছু কিছু সড়ক, ফসলি জমিতে এখনো জমে আছে পানি। মঙ্গলবার সকালে রংপুর ও লালমনিরহাটের 6 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ফুটে ওঠে ক্ষয়ক্ষতির চিহ্ন। কাদামাখা বাড়িঘর আর সড়ক। বেশ কয়েকটি ফসলি জমিতে পানি থাকায় লোকসানের শঙ্কায় কৃষকরা। সবাই আমন ধানের উপর নির্ভর করি আমরা কিন্তু চলি, সেই ধানগুলো আমাদের কিন্তু নষ্ট হয়ে গেল। বা তারও যদি ভাঙ্গে সামনে যায় তাহলে ব্রিজটা একদম ভাঙ্গে ওই ব্রিজও নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। বাঁধ যদি না বাঁধে তাহলে মনে হয় বাড়িঘর সব চলে যাবে। অন্যদিকে কুড়িগ্রামের সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলার দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত শতাধিক পরিবার। সব হারিয়ে মানবেতর দিন কাটছে তাদের। মিলছে না সরকারি সহযোগিতাও। বাড়ি ভাঙলে মনে কয়েকবার কলার পরে আসি ভাড়াটি জায়গা আছি, সেই ভাড়াটি জায়গাটাও আমার গেল ভাঙি। আমারও বাড়ি এই নিকট পাশে, কখন যে যাবে এটা কোনো নিশ্চিত নাই। এখন যে বাড়ি ভাঙি যে জামু একখানে, সে জায়গাটাও আমার নাই। এমন কি আমার কাছে টেহা বসেও নাই যে বাড়ি একখানে জমি কিনি যে বাড়ি এখন একখানে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বগি লাইনচ্যুত হয়ে 2.5 ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। চালকের ভুলে দুর্ঘটনাটি ঘটে বলে দাবি স্টেশন মাস্টারের। আর ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি করেছে প্রশাসন। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। মঙ্গলবার সকালে সিলেট থেকে আন্তনগর কালনী ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাই ক্রসিংয়ের জন্য সোমবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন ট্রেনকে মোগলাবাজার স্টেশনের 1 নম্বর লাইনে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে সামান্য এগুলেই বাধে বিপত্তি। লাইনচ্যুত হয় ইঞ্জিন সহ 3টি বগি। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মীরা তাৎক্ষণিকভাবে একটি লাইন সচল করায় 2.5 ঘন্টা পর রেল যোগাযোগ পুনরায় চালু হয়। শব্দ আমরা করতেই বারোইও দেখি ড্রাইভারে খুব চেঁচামেচি করে আমরা বাঁচাও কইয়া। যেটা উদয়ন এটা থামার কথা এখানে,
না থামিয়ে সামনে চলে গেছে, যাইয়া ফল্টে পড়ে গেছে। পরিদর্শনে এসে জেলা প্রশাসক জানান, ঘটনার তদন্তে 4 সদস্যের কমিটি করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে রেলওয়ে থেকে, এবং তারা এটা কি কারণে দুর্ঘটনা ঘটলো বা ভবিষ্যতে এড়ানো যায় সেই বিষয়গুলো তারা ফাইন্ড আউট করে সুপারিশ করবে। ঘটনায় চালক সহ 5 জন আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। টাঙ্গাইলে ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। নির্মাণ শ্রমিকরা ঘুনি সালেঙ্গা এলাকায় কাজ শেষে একটি পিকআপ ভ্যানে করে এলেঙ্গায় যাচ্ছিলেন। দুপুরে গাড়িটি টাঙ্গাইলের কালিহাতির বাংড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্রমিকরা সড়কে পড়ে যায়। স্থানীয়রা আহত 12 জনকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 2 জনকে ঢাকায় আনা হয়। যশোর ও ঝিনাইদহে পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। সকালে যশোর সদর উপজেলার 7 মাইলে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায় শিশু আপন। দুপুরে খালাতো ভাই মুজাহিদের সঙ্গে লাউখালী বাওড়ে মাছ ধরতে যায় সে। সেখানে পানিতে ডুবে যায় 2 জনই। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দোগাছিয়ায় খেলতে গিয়ে পুকুরে পড়ে তাওহিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইদহের শৈলকুপায় খালের পানিতে ডুবে মারা গেছে 2 বছরের এক শিশু। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নৌ পুলিশ ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রানা ও সাজ্জাদকে আটক করা হয়েছে। মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে কুমিল্লার বারেকের নেতৃত্বে বালু ও পণ্যবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছিল একটি দল। সকালে দেশীয় অস্ত্র নিয়ে নুনের টেক এলাকায় মেঘনা নদীতে বালুবাহী নৌযানে চাঁদা দাবি করে তারা। চাঁদা না দেয়ায় বালখেটের 2 শ্রমিককে কুপিয়ে আহত করে চাঁদাবাজরা। খবর পেয়ে নৌ পুলিশের সদস্য যৌথ অভিযানে যায়। এ সময় চাঁদাবাজরা টাটা সহ দেশীয় অস্ত্র নিয়ে নৌ পুলিশের উপর হামলা করলে 3 পুলিশ সদস্য আহত হন। নদীতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে পুলিশ শর্ট গান ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত বালখেটের 2 শ্রমিককে ঢাকা মেডিকেলে আনা হয়। নেত্রকোনায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় এলাকাবাসী। সোমবার রাতে মোহনগঞ্জ থানার বসুন্ধরা মোড়ে নিজ দোকানের ভেতর থেকে নারায়ণচন্দ্র পালের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। আজ দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে তক্তার মাঠ এলাকায় ঝোপের মধ্যে একটি ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নীল রঙের একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তে আলামত সংগ্রহ করেছে পিবিআই ও সিআইডি পুলিশ। অবশেষে ঘুষ বাণিজ্য মামলায় গ্রেফতার হলেন বেনাপোলের কাস্টমস কর্মকর্তা শামীমা আক্তার। দুপুরে যশোরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে দুদক। এর আগে ঘুষ গ্রহণের সময় সোমবার রাতে 2,76,000 টাকা ও সহযোগী সহ শামীমাকে তার দফতর থেকে আটক করে দুদক, কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদে অনিয়মের অভিযোগ তুলে দুদকের গাড়ি সহ কর্মকর্তাদের আধা ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় জনতা। নতুন করে তদন্ত শেষে শামীমাকে প্রধান আসামি ও তার সহযোগী এনজিও সদস্য হাসিবুর রহমানকেও অভিযুক্ত করে এজাহার দাখিল করে দুদক। ট্রাম্পের শুল্ক নীতিতে মার্কিন বাজারে মন্দার ঢেউ দেশের তৈরি পোশাক খাতে। 2 মাস ধরে কমছে রপ্তানি, এমনকি তুলনামূলক কম মূল্যে ক্রয়াদেশ নিতে ক্রেতারা চাপ দিচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। শাখাউত টিভির ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমতে। বিজিএমই এর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে 9.97 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ স্প্রিং মৌসুমের ঠিক আগেই ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক হার আরোপ করায় সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বিজিএমই এর। ডিসেম্বরে আপনার ক্রিসমাস ডে আছে, ব্ল্যাক ফ্রাইডে, নিউ ইয়ার, ওই ক্ষেত্রে গিয়ে আমাদের কোয়ান্টিটিটা অনেক বড় অংশে আমরা কিন্তু কাজ করি। যার জন্য আমরা এই ট্যারিফের কারণে কিন্তু আমরা অর্ডারটা ধরতে পারি না। এই ক্রাইসিসের কারণে এক্সপোর্টের ভলিউমগুলো একটু কমার প্রক্রিয়া চলছে।
শুল্ক জটিলতায় বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলো পণ্যের বাড়তি দাম তো দিচ্ছে না, বরং আরো কম মূল্যে পণ্যের অর্ডার নিতে চাপ প্রয়োগ করায় এ প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। 20% ট্যারিফ, তুমি 10% পার্টিসিপেট করো, আমি 10% করবো, কিন্তু আমার দ্বারা তো সেটা সম্ভব হচ্ছে না। সেটা স্টোর থেকে যদি ট্যাগ চেঞ্জ করা না হয়, প্রাইস চেঞ্জ না করে, তাহলে তো আমার দ্বারা তো সম্ভব না সেটা। তবে সংকট উত্তরণে দেশের বন্দর অফডক ট্যারিফ যেমন কমাতে হবে, তেমনি প্রণোদনা এবং নীতি সহায়তার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। ব্যাংকের থেকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করে আমরা যদি এই ব্যবসাটাকে অন্তত এই ক্রান্তিকালটাকে অতিক্রম করতে পারি, তখন আমরা আবার হয়তো ঘুরে দাঁড়াতে পারবো। 2024-25 অর্থ বছরে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারগুলিতে যেমন রপ্তানি আয় বাড়াতে হবে, ঠিক তেমনি সংকট থেকে উত্তরণের জন্য অপ্রচলিত বাজার কিংবা দেশগুলিতেও সৃষ্টি করতে হবে তৈরি পোশাক খাতের নতুন বাজার, এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। প্রবারণা পূর্ণিমায় কক্সবাজারে অনুষ্ঠিত হলো কল্পজাহাজ ভাষা ও ফানুস উৎসব। শত বছরের পুরনো ঐতিহ্য ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয় এমন আয়োজন। পেখম মেলে ময়ূরের ভেসে যাওয়া, পঙ্খিরাজ ঘোড়া কিংবা হাতির এদিক ওদিক ছোটাছুটি, আর নাগরাজ বীরদর্পে নদীর বুকে ভেসে চলা প্রাণহীন কল্পজাহাজ যেন হয়ে ওঠে জীবন্ত শিল্পকর্ম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মহামতি বুদ্ধকে উদ্দেশ্য করে এসব প্রতীকী জাহাজ ভাসানো হয়। নদীতে ভাসানো হয় দৃষ্টিনন্দন কারুকাজে তৈরি 60টি জাহাজ। এই উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক মিলন মেলাও। এখানে সব সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। এটি ঐতিহ্য এবং সম্প্রীতির প্রতীক। এবারে সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে যে ফিলিস্তিনিদের মুক্তির বার্তা নিয়ে 8-10টি জাহাজ এখানে সাজানো হয়েছে। এটা আমার কাছে উৎসব না, এটা আমার কাছে একটা গর্বের অনুভূতি। সারা বিশ্বে যে যুদ্ধময় পরিস্থিতি চলছে, বিশেষ করে ফিলিস্তিন সহ, সেই যুদ্ধ বন্ধের আহ্বান কিন্তু এই বৌদ্ধ সম্প্রদায় এবার বন্ধের আহ্বান জানিয়েছে। শত বছর ধরে চলে আসা ঐতিহ্য টিকিয়ে রাখতে নিয়মিত প্রচলনের কথা জানালেন আয়োজকরা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করলেন ধর্ম উপদেষ্টা। প্রতি বছর প্রবারণার পরের দিন আমরা বাকখালী নদীর তীরে আমরা এই উৎসব পালন করে থাকি, সামনের দিনেও আমরা পালন করতে চাই। সৌহার্দ্যের যে ঐতিহ্য, এটা আমরা লালন করি, আগামী দিনেও এটা আমরা লালন করতে থাকব। কোনো দুষ্ট চক্র যাতে আমাদের ভালোবাসা, সহিষ্ণুতা, সম্প্রীতি নষ্ট করতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইতিহাস বলছে 200 বছর আগে মিয়ানমারে কল্পজাহাজ ভাসানোর প্রথা শুরু হলেও রামুতে তা চলে আসছে শত বছর ধরে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের যোগসাজশ। থানা থেকে লুটের অস্ত্র তাদের হাতে বলছে পুলিশ, কৌশলে অভিযানের পরিকল্পনা। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী উত্তাপ, রাকসুতে প্রচারণায় ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের, খতিয়ে দেখছে কমিশন। এবং তিস্তার পানি নামলেও দুর্ভোগে 4 জেলার বাসিন্দা, ফুটে উঠছে ক্ষতচিহ্ন। কুড়িগ্রামে ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার, আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। এ ছিল বাংলার সময়।